নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটি অভিজ্ঞতা নিয়ে। আজকের ঘটনাটা সবাইকে বলবো মন দিয়ে শোনো, ঠিক আছে? তো চলো বেশি কথা একদম বাড়াবো না, সোজা যাব ঘটনায়। বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তাহলে আজকের ঘটনা এবার আমরা শুনবো। আমাদের ঘটনাটা আসে হচ্ছে দুর্গাপুর থেকে পূজা সেন আজকের ঘটনাটা আমাদের শেয়ার করে। অনেকদিন ধরে পূজা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কোনো মতে আমার সময় হচ্ছে না, কোনো সময় ওর সময় হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি ওর ঘটনাটা আমাদের কাছে এসে পৌঁছয়। সেই ঘটনাটা আজকে তোমাদের আমি শেয়ার করব। তোমরা ঘটনাটা পুরো মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। পূজা বলে, দিদি ভাই, আমার বাবার ঘটনা আজকে তোমার সাথে আমি শেয়ার করব। যদি ঘটনাটা তোমার ভালো লাগে অবশ্যই তুমি ঘটনাটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তোমার চ্যানেলে শেয়ার করো। পূজা বলে, দিদি ভাই, আমার কোনো ভাই নেই, আমি একাই বাড়ির একমাত্র মেয়ে। আমার বাবাকে প্রায়শই দেখেছি কর্মক্ষেত্রের জন্য বাবা বাইরে বাইরে সময়টা কাটায়। আমি আমার মায়ের কাছেই বলতে পারো পুরো মানুষ হয়েছি, বাবাকে খুব অল্প সময় কাছে পেয়েছি। তবে বলে রাখি, আজ কিন্তু বাবা আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। তো বাবার জীবনে একটি সত্য অভিজ্ঞতা যেটি বাবার সাথে ঘটেছিল, সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে তুলে ধরবো পূজার কথা মতো। এবার ঘটনাটা তোমাদেরকে আমি বলি। আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। আমি এখন ক্লাস 12-এ পড়ি। আমার বাবার সাথে আজ থেকে প্রায় 25-30 বছর আগে ঘটনাটা ঘটে। আমার বাবা ছিলেন একজন রেল মাস্টার। আমার বাবা কর্মসূত্রে বিহারের একটি জায়গায় পোস্টিং হয়েছিলেন। আজ থেকে 30-25 বছর আগের ঘটনা। ওখানে আমার বাবা যখন পোস্টিং ছিলেন, আমার বাবা অনেক রকম ঘটনার সাথে সম্মুখীন হন, যে ঘটনাগুলো আমার মাকে আমার বাবা বলেছিলেন। তারপর কাজও করতে চাননি। আমার বাবা বলেছিলেন যে আমি দুর্গাপুরে নিজের কোনো ব্যবসা খুলি, এখানে ব্যবসা করব। কারণ আমার বাবা যে জিনিসগুলোর সাথে সম্মুখীন হয়েছিলেন, আমার বাবা রীতিমতো অনেকটা ভয় পেয়ে গেছিলেন। কোনো মতে সেই কাজ বাবা আর করতে যেতে চাইতেন না। কারণ আমার বাবা বলে যে যখন আমি বিহারে একটি গ্রাম জেলা টাইপের একটা জায়গা, ওখানে আমার বাবা পোস্টিং হয়ে যায় রেলের তরফ থেকে। যখন ওখানে যায় তখন আমার বাবা দেখে ওইখানে মোটামুটি সন্ধে 6টার পর থেকে লোক একদমই প্ল্যাটফর্মে থাকে না। আর খুব কম সংখ্যক লোক যারা যাতায়াত করতো ডেলি প্যাসেঞ্জারই, তারা নামতো। রীতিমতো ওখানে 6টার পর সন্ধ্যের একটা দোকান পাট খোলা থাকতো না। তো বাবা এর আগে ওরকম কোনো জায়গায় পোস্টিং হয়নি। সেখানে গিয়ে বাবা যখন দেখে যে ওখানে পুরো পরিবেশটাই আলাদা রকম, বাবা আবেদন করে জানায় যে অন্য জায়গায় বাবাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারা বলে যে না, এখানেই তোমাকে কাজটা করতে হবে। এটা ওপর থেকে বলা আছে যে তোমাকে এখানেই কাজটা করতে হবে। আর যদি তুমি নিহাতি করতে না চাও তাহলে তোমাকে রিজাইন করতে হবে, তুমি আর এখানে কেন কাজই করতে পারবে না। তার জন্য বাবা ওই সময় খুব মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু বাবা কোনো মতে ওই বিহারের যে জায়গাটার কথা হচ্ছে, নামটা এখানে বললাম না, সেই জায়গাটা কিন্তু বাবা কোনো মতেই কাজের জন্য উপযোগী মনে করেনি। তাই জন্য বাবা ওখানে থাকতে চাইছে না। এরকম সময় বাবা বলে যে আমার কিছু করার নেই। এমনকি ওখান থেকে বাড়িও আসার অনুমতি ছিল না। প্রায় 6 মাস টানা ওখানে থাকতেই হবে। তারপর 6 মাস পর যদি তুমি চাও, স্ব ইচ্ছায় ওখান থেকে আবেদন জানিয়ে অন্য জায়গায় তুমি চলে যেতে পারো কাজের জন্য। তো আমার বাবা সেখানে 6 মাস থাকতেই হবে। বাবার ওই সময়টা কিছু করার ছিল না। তো আমার মাকে বাবা পুরো ঘটনাটা শেয়ার করেছিল, আর এটা আমার মায়ের মুখ থেকে শোনা সেই ঘটনাটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি। আমাদেরকে পূজা বলে যে দিদি ভাই, আমার বাবাকে আমি ছোটবেলায় দেখেছি। আমার বাবা
খুবই একজন ভালো সৎ মানুষ ছিলেন। আমার বাবা এমন একটা জিনিসের মধ্যে আটকে পড়েছিলেন, আমার বাবা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। ঘটনাটা হয়তো ঘটে গেছিল আজ থেকে 25-30 বছর আগে, কিন্তু বাবা ওইখানে যা ঘটেছিল সেইটা মানসিকভাবে পুরো বাবাকে ভেঙে দিয়েছিল। বাবা ওই জিনিসটা সব সময় মনে করতো। এবার আমি বিস্তারিত বলবো যে আমার বাবার সাথে আজ থেকে 30 বছর 25 বছর আগে কি ঘটেছিল। আমাদেরকে পূজা জানায়, দিদি ভাই আমার আজকে ঘটনাটা তোমাকে শেয়ার করতেও খুব কষ্ট হচ্ছে, দু চোখ দিয়ে জল চলে আসছে। কারণ আমার বাবা এরকম ভাবে যে ওখানে ছিল, এক প্রকার বলা যায় বাবাকে ওখানে 6টা মাস আটকে রাখা হয়েছিল। কারণ আমার বাবা যদি চলে আসতো তাহলে ওই সময় বাবার কাজটা চলে যেত, চাকরির জন্য বাবা শুধু ওখানে পড়েছিল। আমাদের পূজা জানায়, দিদি ভাই আমার বাবা যেই জিনিসগুলো সম্মুখীন হয় এবার আমি সেই কথাগুলো বলছি। আমার বাবা একদিন সন্ধেবেলা, ঠিক যেহেতুনিক বাবা স্টেশন মাস্টার ছিলেন, তো বাবাকে স্টেশন পুরোটাই লক্ষ্য রাখতে হতো, কোন সময় ট্রেন আসছে, কোন সময় কোন ট্রেন যাচ্ছে, সেগুলো সময় নির্ধারিত করতে হতো। তো আজ থেকে 30 বছর আগে এখনের মতো এত কিছু কিন্তু ফেসিলিটি ছিল না। বাবা জানিয়েছিল আমার মাকে যে একদিন সন্ধেবেলা আমি আমার যে কেবিন রুম রয়েছে ওখান থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে আসি, তখনও ট্রেন স্টেশনে আসতে প্রায় 45 মিনিট বাকি আছে। আমি আসলাম, আসতে আমি ওখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র স্টেশনে উঠে দেখলাম পুরো স্টেশন চত্বর ফাঁকা। আর বলে রাখি ওই যে রেল ট্র্যাক সেটা কিন্তু ওয়ান ট্র্যাক, ওখান থেকে একটা সিঙ্গেল লাইন শুধু, ওইখান থেকে যায় ট্রেন, আবার ওখান থেকে আসে। তো এখন সেটা নেই, এখন সেখানে অনেকগুলোই ট্র্যাক হয়ে গেছে। এবার আমার বাবা বলে যে আমি যখন প্ল্যাটফর্মে উঠি দেখলাম পুরো প্ল্যাটফর্মটা পুরো স্টেশন পুরো ফাঁকা, একটা লোক নেই। তো আমি এত তখন পরিস্থিতি খারাপ, চা খাবার ইচ্ছে হলেও কোনো দোকানপাট থাকতো না যে চা কিনে খাবো বা কোনো খাবার খাবো, খিদে পেলেও খাবার কোনো রকম উপায় ছিল না। এবার বিষয়টা ছিল যে আমার বাবা যে কেবিনে থাকতো ওখানে ওইখানেরই একজন গ্রামের বউ, সে আসতো, এসে রান্না করে দিত, দিয়ে চলে যেত দুপুরবেলা। আর যদি চা করতে হতো তাহলে কেটলির মধ্যে চা করা থাকতো, বাবাকে সেই চা গরম করে খেতে হতো। কারণ চা করার পর তো সেই চা তো আর গরম থাকে না, ঠান্ডা হয়ে যেত। তো আমার বাবা মানে খুবই খারাপ অবস্থায় 6টা মাস ওখানে ছিল। তো সেদিনকে সন্ধেবেলা বাবার সাথে ঘটে, যখন আমার বাবা ওই প্ল্যাটফর্মে ফাঁকা সব কিছু দেখে, দোকানপাট সবই বন্ধ, তো অনেককে আমার বাবা দিনের বেলা বলতো যে তোরা কেন সন্ধেবেলা দোকান খুলতে পারিস না, একটা দোকান তো খোলা রাখতে পারিস। তো ওখানে যারা স্থানীয় লোক ছিল তারা বলতো যে না মাস্টারমশাই, রাতের বেলা এখানে লোক হবে না, আর সন্ধ্যের পর এই প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে যায়, পুরো শ্মশান। তো দিনের বেলা যদিও 20-25 জন দেখা যায় ঘোরাঘুরি করতে ট্রেনের যাত্রীদের, কিন্তু সন্ধ্যের পর ওখানে কেউই থাকে না। যারা ওখানে নামে বাইরে কাজে যায় তারা কোনো রকমে ছুটতে ছুটতে ওখানে পুরো স্টেশন চত্বর ফাঁকা করে দেয়। তো সেরকম ভাবে আমার বাবা খুব ভয়ে ভয়ে থাকতো। আমার বাবা ওখানে স্থানীয় যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতো যে আমি এত জায়গায় পোস্টিং হয়ে গেছি, আমার সাথে কোনো রকম এরকম ঘটনা ঘটেনি যে সন্ধ্যের পর 6টা বেজে গেলে পুরো শ্মশান ভূমি হয়ে যায়, কারণ কি? তখন সবাই বলতো যে এখানে লোক সংখ্যক খুব কম বলে, তার জন্য বিক্রি যদি না হয় কেনা বেচা, তাহলে দোকান খুলে রেখে কী লাভ, তার জন্য আমরা দোকান সন্ধেবেলা কেউ খুলি না। তো আমার বাবা তখন ওদেরকে যখনই জিজ্ঞাসা করতো, ওখানে যারা ছিল তাদের কাছ দিয়ে একই রকম কথা আমার বাবা শুনতে পারতো। এবার সেদিনকে বাবা যখন প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে, দেখছে আশেপাশে কেউ নেই, বাবা ঘুরে চলে আসছে। তো বাবাকে কেউ যেন পেছন দিক দিয়ে ডাকে, একজন মহিলার কণ্ঠস্বর, যে ও মাস্টার মশাই ট্রেন কখন ঢুকবে। তো বাবা সাথে সাথে স্টেশন প্ল্যাটফর্ম থেকে নামার সময় থমকে দাঁড়িয়ে পড়ে, যে বাবা ওখানে তখন 2 মাস হয়ে গেছে,
কেউ থাকে না, বাবা একজন মহিলার কথা শুনতে পায়। তো বাবার কোথাও গিয়ে যেন খুব ভালো লাগে, বাবা অবাক হয়ে যায়। বাবা যখন ঘুরে দেখে পেছনে, তখন দেখছে কেউ নেই, কেউ নেই। তো বাবা তখন অনেকক্ষণ যেই দিক থেকে গলার স্বরটা আসে ভেসে, ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। বাবা কাউকে দেখতে পায় না। তো বাবা তড়িঘড়ি করে বুঝতে পারে যে 2 মাসে বাবা এইটুকুনি বুঝতে পেরেছিল যে এখানটা স্বাভাবিক না। বাবা তড়িঘড়ি করে ওখান থেকে নেমে যখন চলে আসছে, বাবা বলে, আমার সামনে যে স্টেশন চত্বরটা রয়েছে, পুরো প্ল্যাটফর্মের ওখানে সামনেটা আমি তো দেখতে পাচ্ছি, পেছনটা না আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার সেটা ব্যাক সাইড। আমি যখন আমার সামনে হেঁটে আসছি, হট করে যখন আমি নামছি, তখন আমি সামনেই দেখলাম যে দুজন মেয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে ছেলে দুজনই বরখা পরে রয়েছে, যেরকম আমাদের মুসলিম বোনেরা দেখেছো, অনেকেই জানো যে বরখা পরে থাকে, সেরকম কালো কালো দুজন পুরো আপাত মস্তক পুরো ঢাকা বরখা পরে দাঁড়িয়ে রয়েছে। দুজনে একদম গায়ে গায়ে সেটে রয়েছে। তো এইটা বাবা দেখে যখন, বাবা প্রথমেই একটা ধাক্কা খায়, মানে ভয়েতে। বাবা বলল যে এক্ষুনি তো দেখলাম এখানে কেউ নেই, তাহলে এরা দুজন কোথা থেকে আসলো? তো আমার বাবা তাদের সাথে কোনো কথা না বলে পাশ কাটিয়ে যখন চলে আসছে, তো তারা দুজন ওখানে, বরকা পরা মহিলা দুজন দাঁড়িয়ে কিছু ফিস ফিস করে কথা বলছে। এমন আস্তে কথা বলছে, আমার বাবা তাদের কথা পরিষ্কার কিছু শুনতে পারছে না। তো বাবা শোনার আর চেষ্টাও করেনি, ওখান থেকে পাশ কাটিয়ে কোনো রকমে চলে আসে। যখন বাবা এসে বাবার কেবিনে চলে যায়, তো বাবা গিয়ে বসে রয়েছে, বাবার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো বাবা তখন ভিতরে একটা স্টোভ থাকে, যেটা দিয়ে বাবা কোনো কিছু গরম করে খাওয়ার জন্য, তো ওইটা বাবা ধরায়, আগুন দিয়ে ধরিয়ে পাশে বসে ওই চায়ের যে কেটলিটা, লিকার চা করা থাকতো, আমার বাবা দুধ চা কখনোই খেতেন না, তার জন্য লিকার চাটা বাবা ধরিয়ে দিয়ে কেটলিটা বসে রয়েছে। তো চাটা গরম হলে বাবা খাবে। হঠাৎ করে বাবা দেখতে পায় ওই যে মহিলা দুজন আস্তে আস্তে ওই প্ল্যাটফর্মের ওপর দিকে উঠছে। তো তখন আমার বাবা ভাবলো হয়তো কোনো সাধারণ গ্রামের কোনো মহিলা হবে। তো যাই হোক, সন্ধেবেলা দুজন মহিলা এসছে দেখে বাবারও মনে একটু সাহস আসে, কারণ বাবা 2 মাস ধরে দেখে যে সন্ধেবেলা কেউ যায় না ওখানে। দিনের বেলা যদিও লোক পাওয়া যায় গল্প করার, অনেকেই বলে সন্ধেবেলা আমার কেবিনে আসবি, কথা বলবো, অনেক স্থানীয় ছেলে লোক, কিন্তু সবাই বলে আসবো, কিন্তু কেউ আসে না। তো দুজনকে দেখে বাবা চাটা গরম করে কাপের মধ্যে চাটা নিয়ে বাবা চাটা চুমুক দিতে দিতে স্টেশনের দিকে যায়, যে একটুখানি গিয়ে দেখি মহিলাগুলোর সাথে ওরা কোথায় যাবে, কারণ কখন ট্রেন আসবে না আসবে সেটা তো আমি ভালো করে জানি, আমার কাছে রিপোর্ট থাকে। তো আমার বাবা সেরকম হাতে কাপ নিয়ে যখন স্টেশনের প্ল্যাটফর্মে উঠছে, তখন বাবা লক্ষ্য করে যে মহিলা দুজন একই সাথে ওরকম ভাবে প্ল্যাটফর্মের একটা সাইডে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ট্রেন আসলে তারা ধাক্কা খাবে, নাহলে ট্রেনের যে একটা হাওয়া আছে তাতে তারা একটা দুর্ঘটনার কবলে পড়বে। একদম যে ট্র্যাক আর রেল লাইন তো তখন ওরকম বাঁধানো ছিল না, অনেকই ডাউন, রেল লাইন একদম সমান। তো ওইখানটা একদম দাঁড়িয়ে রয়েছে, যেখানে ট্রেন আসলে তাদের একটা দুর্ঘটনা ঘটবে। তো আমার বাবা যখন ওই দৃশ্য দেখে, তড়িঘড়ি করে তাদেরকে গিয়ে বলে যে আরে ওখান থেকে সরে দাঁড়ান, আপনারা এত কাছে দাঁড়িয়েছেন কেন, ট্রেন তো ঢোকার সময় হয়ে গেল, ট্রেন বলে আসছে। তো তারা তখন আমার বাবার দিকে ঘুরেও তাকায় না, তারা যেন কথাটা শুনতেই পারছে না, তারা দুজন ওরকম ভাবে ওইখানেই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এরকম সময় আমার বাবা প্রচন্ড রেগে যায়। বাবা বলছে যে মহিলা দুজনকে আমি এত করে সতর্ক করা সত্ত্বেও তারা কি আমার কথা শুনতে পারছে না। তো বাবা ওরকম অবস্থায় তাদের কাছে যায়, গিয়ে তখন বলে কি হলো, আপনাদেরকে যে বলছি আমি এখানে একা থাকি, এখানে আমার দায়িত্ব রয়েছে, যদি কিছু একটা দুর্ঘটনা হয়ে যায় আমাকে উপর মহলে অনেক জমা খরচ দিতে হয়, আপনারা একটু সরে দাঁড়ান না। তো বাবা এই কথা বলার পরেও ওখানেই দুজন দাঁড়িয়ে রয়েছে, কোনো মতে ওখান থেকে সরছে না। তখন আমার বাবা এক প্রকার এতটা রাগ হয়ে যায়, বাবা ঘুরে বাবার কেবিনে চলে আসে। বাবা মনে মনে বলে যে যা মর্গে, আমার কি, সাবধান করার পরেও যখন শুনছিস না। তো বাবা যখন কেবিনে এসে বসে, তখন ট্রেন ঢুকছে, বাবা আওয়াজ পায়। তো বাবা তখন ভাবলো যে কি জানি, মহিলা দুটো
সুসাইড করতে আসেনি তো, এরকমও হতে পারে তারা কি সুসাইড করবে। তো বাবা তাড়াতাড়ি, তখন বাবার কাপে চা প্রায় শেষ, বাবা রেখে দিয়ে তড়িঘড়ি করে ছুটতে ছুটতে কেবিন থেকে বেরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ওঠে। যখন প্ল্যাটফর্মে ওঠে তখন দেখে ট্রেন ঢুকছে, কিন্তু ওই মহিলা দুজন নেই। আর মহিলা দুজন যে নেমে চলে যাবে তারা কিন্তু বাবা পরিষ্কার তাদের দেখতে পারতো, কারণ বাবা কিন্তু যেখান থেকে যাওয়া আসা করে সেই দিকেই কিন্তু তাকিয়ে বসে রয়েছে। তো বাবা ভাবলো হয়তো তারা অন্য কোনো দিক দিয়ে নেমে চলে গেছে, কারণ ট্রেন তখনও কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। তো বাবা তখন ওই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে থাকে। তো ট্রেন আসে, ট্রেন দাঁড়ায়, দুজন যাত্রী নামে, মাত্র দুজন যাত্রী ট্রেন থেকে নামে। বাবা তাদেরকে দেখে, তারা দেখতে দেখতে কোনো রকমে প্ল্যাটফর্মে নেবেই ছুটতে ছুটতে তারা গ্রামের দিকে চলে যায়। তো আমার বাবা তখন ভাবলো যে মহিলা দুটি মনে হয় চলেই গেছে। তো বাবা আবার ঘুরে ওখান থেকে চলে যায় বাবার কেবিনে। বাবা যখন কেবিনে চলে যায় তখন বাবা দেখলো ঘড়িতে বাজে রাত 9টা। তখন লাস্ট একটা ট্রেন আছে 9টা 5-এ, ওখান থেকে যাবে। তো বাবা তখন বসে রয়েছে কেবিনে। তো বসে বসে বাবা, একটা মানুষ কেবিনে একা কতক্ষণ থাকবে। তো বাবা খুব ভয় লাগতো। বাবা যতদিন ওখানে ছিল আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। তো দিনের বেলা যদিও ভালো থাকতো, সন্ধ্যের পর বাবা খুবই আতঙ্কের মধ্যে থাকতো, জানি না কবে কি হয়ে যায়। তারপরে ওখানে স্থানীয় লোকেদের কাছে অনেক রকম ঘটনা, যেই ঘটনাগুলো আগে যারা ওখানে স্টেশন মাস্টার হয়ে গেছে তাদের সাথে অনেক অভিজ্ঞতা ওখানে লোকাল লোকের কাছে শুনেছিল। তো বাবা সব কিছু শুনে খুব ভয় থাকতো। এবার যখন রাত 9টা 5-এর শেষ ট্রেন ওখান থেকে চলে যায়, তখন বাবা ঘুরতে ঘুরতে রাতের ডিনার কমপ্লিট করে বাবা যায় একবার হাঁটতে হাঁটতে ওই প্ল্যাটফর্মে যখন ওঠে, তখন বাবা দেখে রেল ট্র্যাকের মধ্যে দুজন মহিলার কাটা ছিন্ন ভিন্ন ডেড বডি ওই ট্র্যাকের মধ্যে পড়ে আছে। তো আমার বাবা এই দৃশ্য দেখে তড়িঘড়ি করে কেবিনে এসে বাবা ফোন করে জানায়। যখন ফোন করে তখন তারা বলল যে এই রাতের বেলা ডেড বডি তুলতে ওখানে কেউ যাবে না, কারণ ওরা কাটা পড়েছে। তো আমাদের তখন তো বললাম প্রথমেই এখনের মতো এত সুন্দর ব্যবস্থা কিছুই ছিল না। তো বললো এখন রাতের বেলা বডিগুলো ওখানেই থাকবে, সকালবেলা একদম ভোরে লোক যাবে যারা তুলে নিয়ে আসবে। তো আমার বাবা ওই কথা শুনে প্রচন্ড ভয় পায়, কারণ বাবা চোখের সামনে ওরকম একটা দৃশ্য দেখে, দুজন জোড়া যারা দাঁড়িয়ে ছিল তারা কাটা পড়েছে, দুজন মহিলা, তখনও বরখা পরা, তাদের মুখ কিন্তু বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের শরীরের অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো বাবা দেখার আর চেষ্টাও করেনি। বাবার কেবিনে এসে চুপ করে শুয়ে পড়ে, কারণ রাতের বেলা বাবার আর কোনো রকম ডিউটি থাকে না। বাবা রাতের বেলা যখন শুয়ে রয়েছে, আমার বাবা বলে আনুমানিক রাত তখন খুব জোর হলে 11:30 কি 12টা হবে। বাবা যেই কেবিনে রয়েছে, কেবিনের গেট কেউ বাইরে দিয়ে টোকা দিচ্ছে। আমার বাবা উঠে যখন ঘড়ি দেখে, আমার বাবার হাতে সব সময় ঘড়ি থাকতো, আমার বাবা হাতে যখন ঘড়ি দেখে তখন দেখে আনুমানিক 12টা বাজতে যাচ্ছে। আমার বাবা তখন বলছে সন্ধেবেলা 6টার পর এখানে কেউ আসে না, আর এত রাতে তো ট্রেনও নেই, কে আসলো। তারপর বাবা ভাবলো হয়তো আমি ফোন করে জানিয়েছিলাম যে দুটো বডি আছে রেল লাইনে পড়ে, যেগুলো কাটা পড়েছে, হয়তো তার জন্য উদ্ধারে কেউ এসছে। তো আমার বাবা গিয়ে গেটটা যখন খোলে তখন দেখছে গেটের সামনে কেউই নেই, শুধু গেটের টোকাটাই পড়েছে 3-4 বার, খুব জোরে জোরে গেটে নক করেছে, কেউ কিন্তু কোনো আওয়াজ করে ডাকেনি। তো আমার বাবা আবার গেটটা বন্ধ করে খুব ভয় বুঝতেই পারছো একটা পুরো ফাঁকা স্টেশন, সেখানে স্টেশন মাস্টার উনি একা, তার মধ্যে ওনার সাথে কেউ নেই, আজ থেকে 30 বছর আগে। আর বুঝতেই পারছো একদম কোনো ওখানে লোকালিটি নেই, যাও আছে গ্রাম, দিনের বেলা ওই 20-25 জন দেখা যায়, এইদিক ওইদিক মাথায় করে কাঠ নিয়ে যায়, কেউ বাজার করে নিয়ে যায়, কেউ ট্রেনে এদিকে ওইদিকে যায়, যাত্রীরা আসছে যাচ্ছে।
এছাড়া সন্ধ্যের পর ওখানে কেউ থাকে না। তো বাবা ভাবছে এই রাত 12টার সময় এখন কি আসলো, এটা তো হতেই পারে না। আর বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই। বাবা এবার যেই আসুক না কেন আমি গেট খুলবো না, যা হবে সকালে। তো আমার বাবা আবারও গিয়ে চুপ করে শুয়ে পড়ে। বাবার কোনো মতে চোখে ঘুম আসছে না, কারণ বাবা ওই যে দুজনকে দেখেছে ওরকম ভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন বাবা রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছে, আরে মহিলা দুটো মনে হয় সুসাইড করতে এসছিল, ওই জন্যই আমি এতবার এত করে ডাকলাম, তারা আমার কথা শুনতেই পারলো না। আহারে কার বাড়ির মা কার বাড়ির বোন গেল রে। বাবা শুয়ে শুয়ে খুব কষ্ট প্রকাশ করছে নিজেকে নিজে। হঠাৎ করে একটা সময় বাবা ঘুমিয়ে পড়ে চিন্তা করতে করতে। তখন আবারও ওই স্টেশন মাস্টার করে দুবার কোনো মহিলা কণ্ঠ বাবার কানে আসে, কেউ ডাকছে। বাবা তড়িঘড়ি করে উঠে বসে, কিন্তু আমার বাবা কোনো মতে সাহস পায়নি গেট খোলার। তো বাবা চুপ করে বসে রয়েছে, কিন্তু বাবা বুঝতে পারছে যেখানে বাবার কেবিন ঘরটা তার ঠিক আশেপাশ দিয়ে কেউ হাঁটছে, একটা হাঁটার শব্দ পাচ্ছে। কারণ গ্রাম্য পরিবেশ, চারপাশে তো গাছপালা রয়েছে, শুকনো পাতা উড়ে আসে পড়ে রয়েছে, সেই পরিবেশের যে একটা হয় সৃষ্টি গাছপালার, তো ওখানে তো সেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ওই শুকনো পাতার উপর থেকে ওই ঠিক বাবা যে কেবিনে রয়েছে ওই পাশ থেকে না কেউ হাঁটছে। বাবা খুব ভালো করে শুনতে পাচ্ছে, কারণ রাতের বেলা তখন প্রায় 2টো বাজে আর পুরো নিস্তব্ধ। সন্ধে 6টার পরেই লোক থাকে না, পুরো ফাঁকা হয়ে যায়। আর রাত 2টোর সময় তো বুঝতেই পারছো পরিবেশটা কিরম হতে পারে। তো আমার বাবা ওখানে খাটের উপর চুপ করে বসে রয়েছে। আর বাবা বলছে এই রাতের বেলা চারপাশ থেকে এরকম হাঁটার শব্দ পাচ্ছি, কি লোকজন এসছে নাকি কোনো এখানে? আর লোকজনই বা এত রাতে আসবে কেন, এখন 2টো বাজে, ট্রেন তো এখন নেই, ট্রেন তো সেই ভোরের বেলা, অনেক দেরি আছে ট্রেন আসতে। তো আমার বাবা আর নিজেকে ধরে না রাখতে পেরে বাবা আস্তে করে ঠিক বাবা যেখানে ছোট্ট একটা রান্নাঘর রয়েছে যেখানে বাবা খাবার গরম করে, ওখানে না একটা ছোট জানালা আছে, যে জানালাটা বাবা খোলে না, সচরাচর বন্ধ করাই থাকে, ছোট্ট একটা কাঠের 2 পাল্লার জানালা। বাবা ওইখানে যায়, গিয়ে ঠিক জানালাটা কাঠের ওর নিচে না অনেকটা ফাঁকা রয়েছে, ওই গ্যাপটা দিয়ে বাবা নিচু হয়ে একটা চোখ দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। যখন দেখার চেষ্টা করে বারবার বাবা দেখছে যে কেউই তো নেই। তো বাবা যখন চোখ দিয়ে দেখছে কেউ নেই, তখন আওয়াজটা শুনতে পারছে ঠিক বাবার অপর সাইডে দেয়ালের বাইরে দিয়ে আওয়াজটা আসছে। তো বাবা তখন ভাবছে যে হাঁটছে সে নিশ্চয়ই ঘুরতে ঘুরতে এইদিকেও আসবে। তো এক প্রকার বাবা অনেকক্ষণ ধরে ওরকম নিচু হাঁটু ভেঙে ওরকম করে জানলা দিয়ে চোখ লাগিয়ে বাইরে দেখার চেষ্টা করছে। আর বাইরেটা অনেক দূরে বাবা লক্ষ্য করছে স্টেশন যেখানটা শুরু হচ্ছে ঠিক ওর যাতায়াত করার জায়গায় একটা বাল্ব লাইট জ্বলছে, আর পুরো স্টেশন চত্বর পুরো অন্ধকার। আর বাবা যেখানে রয়েছে ওই কেবিন ঘর, ওর বাইরে ছোট্ট একটা বাল্ব লাইট যেটা জ্বলছে, তার হালকা মৃদু একটা আলো, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে। বাবা দেখছে পুরো ফাঁকা, ধুধু করছে স্টেশন চত্বর। এই দেখতে দেখতে হট করে বাবা দেখে বাবার সামনে দিয়ে কেউ একজন কালো মতো চলে গেল, মানে কালো পোশাক পরা। তখন আমার বাবা ভাবছে আরে এটা কে, আমাকে কি মার্ডার ঠাডার করে দেবে নাকি, টাকা পয়সার জন্য কি গ্রামের লোকজন কেউ এসছে নাকি, আমার কাছে তো টাকা পয়সা সেরকম কিছুই নেই, কি জানি। তো আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে একটা তালা জোগাড় করে বাবা ভিতর দিয়ে কেবিন ঘরের যে দরজাটা ছিল সেটাকে তালা মেরে দেয়, যাতে কেউ বাইরে দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে না ঢুকতে পারে। কারণ বাবা ভিতর দিয়ে একটা কড়া টেনে ভিতরে ছিল, কারণ তালা মারার জন্য দরকার হয়নি 2 মাসে। তো সেরকম ভাবেই বাবা দেখার চেষ্টা করে যে কে ওই চারপাশ থেকে কেবিনের ঘুরছে। তো বাবা যতক্ষণ দেখার চেষ্টা করে বাবা দেখে যে আস্তে আস্তে ওই কালো যে অভয়ক সে প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে। তখন আমার বাবা দেখে 2জন
কালো রঙের পোশাক পরা ওই প্ল্যাটফর্মের দিকে উঠছে। তখন রাত প্রায় 3টে বাজে। আমার বাবা বলছে, আরে এই দুজন মহিলাই ছিল না যাদেরকে আমি সন্ধেবেলা বলছিলাম যে সরে দাঁড়ান, রেল লাইন থেকে ট্রেন ঢুকবে, আর এই মহিলা দুটোই কি ব্যাপার, এরা তো কাঁথা পড়েছে। আমার বাবা সাথে সাথে ভয়তে ওখানে মেঝেতে বসে পড়ে, প্রচণ্ড ভয় পায়। তারপর আমার বাবা আস্তে করে অনেকক্ষণ পর উঠে ওই ছোট কাঠের দুপাল্লার জানালাটা খুলে বাবা যখন দেখার চেষ্টা করছে, দেখছে যে ওই যেই ট্র্যাকে যেইখানে ওই মহিলা দুটো কাটা পড়েছে, ওইখানে ওই মহিলা দুটো গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা তখন ভাবলো, আরে আমি ভুল ভাবছি, হতে পারে ওই মহিলা দুটো মুসলমান ধর্মের, তো তারা তো বরখাই পরে, হয়তো তাদেরই বাড়ির কেউ খোঁজ করে করে এসছে, হয়তো তারা কোনো খবর পেয়েছে। তো আমার বাবা তখন ওই রাত 3টের সময় একটা লন্ঠন হাতে নিয়ে বাবা বাইরে বেরোয়। কারণ বাবার তো অনেক সাহস ছিল, বাবা যেহেতু অনেক আগেও অনেক জায়গায় কাজ করেছে রেল মাস্টারি, তো বাবার এই অভিজ্ঞতা আছে। বাবা তখন ভাবে তাদেরই বাড়ির কোনো আত্মীয় পরিজন এসছে, তো কোনো পুরুষ মানুষ তো আসেনি, আমি গিয়ে একটু দেখি, তারা মনে হয় কাঁদছে। তো বাবা যখন বাবার কেবিন থেকে তালাটা খুলে পাশে তালা চাবিটা রেখে যখন বাইরে বেরিয়ে লন্ঠন হাতে নিয়ে যখন প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছে, তখন বাবা শুনতে পাচ্ছে যে কান্নার শব্দ। মহিলা দুজন হাউমাউ করে খুব আর্তনাদ করে চিৎকার পেরে পেরে দুজন কাঁদছে। তখন আমার বাবা বুঝতে পারলো, আহারে ওদেরই বাড়ির কেউ মনে হয় দুজন কাটা পড়েছে, হয়তো অশান্তি ঝগড়া হয়েছিল, সুসাইড করেছে। আহা, আমি যাই। তো বাবা আরো দ্রুত হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। তো তাদেরকে বলে যে আপনাদের বাড়ির কে হয়, আপনারা কি তার পরিবারের কেউ হন? তো তারা বাবার সাথে কোনো কথাই বলে না, তারা ওখানে দাঁড়িয়ে ওরকম এক প্রকার একভাবে ওইখানেই কেটে যাচ্ছে। বাবা বারবার তাদেরকে পেছন দিয়ে দাঁড়িয়ে লন্ঠন হাতে নিয়ে এক কথাই বলতে থাকে যে আপনারা কি চেনেন, আপনারা কোন গ্রাম থেকে, আপনাদের সাথে এত রাতে কোনো পুরুষ মানুষ কেন আসেনি, আমি ফোন করেছি, সকালবেলা ডেড বডি তুলে নিয়ে যাবে, আপনারা সকালবেলা আরো লোকজন নিয়ে আসবেন। এইসব আমি ওদেরকে বলতেই থাকছি, কিন্তু ওরা কাঁদতে কাঁদতে এক প্রকার দেখলাম যেখানে দুটো ডেড বডি পড়ে রয়েছে ওইখানে ওরা দুজন বসে পড়লো। অর্ধেক বডি তো নেই, কারণ অর্ধেক বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো ওখানে কিছু কালো কাপড়, কিছু মাংসের টুকরো ওখানে পড়ে রয়েছে, তারা দেখলাম ওখানে বসে সমানে কান্না করছে, কাঁদছে। তখন আমি ওখান থেকে ফিরে চলে আসি। আমি ভাবলাম যে আমার কথা তারা শুনছেই না। যখন আমি অনেকটা চলে আসি, তারপর আমি আবারও একবার ঘুরে যখন তাকাই, মিনিটের মধ্যে আমি দেখি ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই। আমার বাবা যখন এই দৃশ্য দেখে, তখন আমার বাবা ওখান থেকে লণ্ঠন নিয়ে দৌড়ে এক প্রকার সোজা বাবার কেবিনে এসে বসে পড়ে। বাবা ভিতর থেকে বন্ধ করে, খুব শরীর খারাপ হয়, বাবার জ্বর চলে আসে। সকালবেলা যখন বাবা এক প্রকার রাতে ঘুমিয়ে পড়ে জ্বর আসায়, সকালবেলা গেটে যখন প্রচন্ড জোরে জোরে টোকা দেওয়ার শব্দ শুনে, তখন বাবা তড়িঘড়ি গিয়ে গেটটা খুলে, তখন থেকে বাইরে পুরো রোদ উঠে গেছে, আর তখন প্রথম ট্রেনও চলে গেছে। বাবা তখন বলল যে তোমরা এসছো, এরকম রাতের বেলা অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তখন তারা জানতে চায়, বাবা পুরো ঘটনাটা তাদের সাথে বলে। তখন যারা ডেড বডি তুলতে এসেছিল রেলকর্মী, তারা বলে যে দাদা এরকম তো ঘটনা হয়েই থাকে, কারণ আমরা তো ডেড বডি তুলি, আমাদের সাথে অনেক ঘটনা এরকম ঘটে। আর আমাদের মধ্যে যারা অনেক ছেলে থাকে, যারা ডেড বডিগুলো তুলে নিয়ে যায়, কুড়িয়ে কুড়িয়ে প্যাকেট করে, তারা অনেকেই থাকে অনেক রকম মন মানসিকতা নিচু মনের, তারা কিন্তু এরকম ডেড বডি শরীর থেকে অনেক সোনা দানা গহনা থাকলে খুলে নেয়, তারাও কিন্তু অনেক ভোগে, সেই আত্মা কিন্তু তাদেরকেও রেহাই দেয় না। তো এরকমও একটা ঘটনা আছে, যেই ঘটনাটা আমার বাবা শেয়ার করেছিল মাকে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এরকম কারোর শরীর থেকে মহিলার সোনার চেন ছিল, হাতে আংটি, সেগুলো খুলে নেওয়ার পর সেই ছেলেটিকে
কি মৃত্যুর কবলে টেনে নিয়ে চলে গেছিল, কিন্তু ছেলেটা বেঁচে যায়। তো সেই ঘটনাটাও আমাদেরকে পূজা বলে যে দিদিভাই আমি এই ঘটনাটা আমার বাবার মুখ থেকে মাকে বলেছিলেন, সেই ঘটনাটাও আমি তোমাকে একদিন শেয়ার করব অবশ্যই। তারপরে আমার বাবা কোনো রকমে ওখানে থাকতে চাইনি, কিন্তু ওখানে রেলের যে অফিসাররা রয়েছে, যেহেতু ওখানে কেউ থাকতে চায় না, তার জন্য আরও একজনকে, আমার বাবারই বয়সী এক আঙ্কেলকে বাবার সাথে থাকতে পাঠায়। সেও ওখানে বাবার সাথে থাকতো কোনো রকমে। বাবা আরও 4 মাস ওখানে কাজ করে, কারণ আগেই 2 মাস করে নিয়েছিলেন। 4 মাস কাজ করার পর টোটাল 6 মাস হওয়ার পর বাবা আবেদনপত্র জানিয়ে ওখান থেকে বাবা অন্য জায়গায় চলে যেত। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।